আমাদের আর সেই অর্থে আজকাল প্রতিদিন চিঠি দেওয়া হয় না, সে কারণেই এই আকুতি, এবং সেই আকুতি নিয়ে আমাদের এটি নিউজের দুদিনের আয়োজন ভালোবাসা দিবসে, মানে জোড়া ভালোবাসা দিবস, বাঙালির ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে, এই ভালোবাসার একজোড়া ভালোবাসা দিবসের এই আয়োজন ছিল চিঠির সবকিছু। চিঠির সবকিছুর আয়োজনের একেবারে শেষ দিকে চলে এসেছি। নিউজ আওয়ার এক্সট্রার এই পর্বে আছি। আমাদের সঙ্গে আছেন কবি নির্মলেন্দু গুণ এবং আছেন রাফি হাসান অনিক। কবি নির্মলেন্দু গুণের কোনো বিশেষণ দরকার নেই, বাড়তি কোনো পরিচয়ের দরকার নেই, তিনি নিজের গুণেই গুণান্বিত, বহু গুণে গুণান্বিত কবি। আর রাফি হোসেনকে আরেকটু বেশি করে পরিচয় করিয়ে দিতে হবে। অনেক একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন, কিন্তু বন্ধুরা মিলে একটা চিঠির উদ্যোগ নিয়েছে, চিঠি লেখার একটা উদ্যোগ নিয়েছেন বোধহয় প্রতি ভ্যালেন্টাইন্সে, মানে এই 14ই ফেব্রুয়ারিতেই বোধহয় তারা তাদের এই প্রদর্শনীটি করে থাকেন। আমাদের চিঠির সব কিছু নিয়ে আয়োজন খুঁজতে খুঁজতে রাফিকে পাওয়া গেল আজকে টিএসসি চত্বরে, সেখান থেকেই মোটামুটি ধরে আনা হয়েছে আজকের এই আয়োজনে। আমরা কবি নির্মলেন্দু গুণ, আপনি আমাদের দুদিনের আয়োজনটি হয়তো পুরোটা খেয়াল করতে পারেননি, কিন্তু চিঠির সবকিছু বলতে একেবারে সবকিছু, এরকম একটি পুরনো চিঠির বাক্স থেকে শুরু করে অনেক পুরনো চিঠির অনুভব আমরা বারবারই বলছি। চিঠির বাক্স এক মহিলা তার চিঠিগুলোতে রাখতেন। আমরা শুকনো গোলাপ, চিঠি সংগ্রাহক, অনেক কিছু পেয়েছি। এবং আমার সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন সেখান থেকে নানান কিছু পাঠিয়েছেন। আমার ঢাকায় যারা আছেন তারা অনেক রিপোর্ট করেছেন। একটি রিপোর্ট একটু দেখব। অনেক আমরা 14-15টি বিষয় নিয়ে রিপোর্ট করেছি। রানার ডেড লেটার সেল, তো ডেড লেটার সেল একটা সেল বলে আছে, আমরা একটু দেখে নেই। প্রিয় আকাশ, কেমন আছো? মনে পড়ে সেই 14ই ফেব্রুয়ারি, যেদিন চোখে চোখ রেখে বলেছিলে ভালোবাসার কথা। আজ তুমি পাশে নেই, এখনো প্রহর গুনছি তোমার জন্যে। জ্যোৎস্নার আলোয় মাঝরাতে প্রিয়তমকে এভাবেই চিঠি লেখে এক অজপাড়া গাঁয়ের নীলাঞ্জনা। আকাশের ঠিকানায় চিঠির গন্তব্য ইট পাথরের এই যান্ত্রিক রাজধানী শহর। চিঠি ঠিকই পৌঁছায় ঢাকায়, কিন্তু পৌঁছায় না আকাশের হাতে, সামান্য ভুলের জন্য। জীবিকার তাগিদে ভালোবাসা দিবসে হয়তো দেখা হবে না দুজনের, তাই চিঠির আশ্রয়, কিন্তু তাতে বিধিবাম। আকাশের না পাওয়া চিঠির ঠিকানা ডাকভবনের মর্গ, সেখানে সুরতহাল চলে। ঠিকানা উদ্ধার না হওয়া সেই চিঠি চলে যায় বাতিলের দলে। চিঠির এই মর্গই আসলে ডেড লেটার সেল। 1800 শতকের শেষ দিকে ব্রিটেনে চালু হওয়া এই ব্যবস্থা আজও অনুসৃত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। স্বাধীনতার পর অবশ্য বাংলাদেশে এর নাম বদলে রাখা হয় ফেরত চিঠির অফিস বা রিটার্ন লেটার সেল। প্রতি বছর নানা ভুলের কারণে বিতরণ না হওয়া অন্তত লাখখানিক চিঠির ঠিকানা হয় এই সেল। সেখানকার আন্তরিক কর্মকর্তারা চেষ্টা চরিত্র করে এর অর্ধেক বিতরণের চেষ্টা করেন। তালাকনামা আমরা পাই, তারপর প্রাতিষ্ঠানিক চিঠিও আমরা পাচ্ছি, ব্যাংক বিমা প্রতিষ্ঠানের চিঠি পাচ্ছি। প্রতিটা চিঠি আমরা পর্যবেক্ষণ করে পুনরুজ্জীবিত করার চেষ্টা করি। এই সেলে 3 মাস রেখে দেয়া হয় রেজিস্ট্রি চিঠি, আর সাধারণ চিঠি রাখা হয় 1 মাস। নীলাঞ্জনাদের খোঁজে এক পর্যায়ে সেই চিঠির খাম খোলা হয়, পড়া হয় চিঠি। প্রেরক প্রাপকের সন্ধানে চেষ্টা চলে কোনো না কোনো সূত্র সন্ধানের। এত সুন্দর একটা চিঠি, কিন্তু কোনো ক্লুই পাচ্ছি না চিঠিতে পাঠানোর জন্য। বিলি না হওয়া অন্যান্য চিঠির সাথে 1 মাস পর নীলাঞ্জনার চিঠিও নিয়ে যাওয়া হয় ডাকভবনের চুল্লিতে। প্রতি মাসে নির্দিষ্ট একটা দিনে এভাবে অবিতরিত চিঠিদের দাহ করা হয়। প্রেরক আর প্রাপকের কাছে এসব চিরদিনই অজানা থেকে যায়। কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তাদের প্রতীক্ষা। দীর্ঘশ্বাসে ভারী হয় বাতাস, হৃদয় দীর্ণ হয় অকারণ অভিমানে। আছো তুমি
হৃদয় জুড়ে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আমাদের এই সার্বিক আয়োজনে সাহিত্য, চিঠির সাহিত্য এবং সাহিত্যের চিঠি, বড় বড় কবি লেখক তাদের চিঠি, এই বিষয়টিতে আমরা হাত দেইনি এবং সঙ্গত কারণেই দেইনি। এটা খুব আমাদের সময় এবং কুলোবে না, আমরা কোথায় হাতড়াবো, কোথায় যাব, কতটুকু দেব, খেই হারিয়ে ফেলবো। তারপরেও আপনাকে পেয়ে একটু সাহস পাচ্ছি, অন্তত কবি নির্মলেন্দু গুণ একটু তো ছুঁয়ে ছুঁয়ে যাবেন চিঠির সাহিত্য বা সাহিত্যের চিঠি, এই জায়গাটুকু। আমি তুমি যখন আমাকে এই চিঠির অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে, আমার আজকে কিন্তু ওই বইমেলাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওই বইমেলাটা মিস করব। এই জায়গাটাতে আমি মানে ভাবলাম যে চিঠি নিয়ে আমার নস্টালজিক একটা স্মৃতির পৃথিবী আছে, বুঝছো না? সেটা সম্পর্কে কিছুটা আলোকপাত করা যাবে। আমার ব্যক্তিগত জীবনে চিঠির যে ভূমিকাটা আমরা শৈশব থেকে অতিক্রম করেছি, এই অনেকদিন পরে আমি এখন আমাদের যে পিয়ন যে আমাকে চিঠি দিয়ে যায় বা চিঠি বা পত্র, চিঠি তো পাই না এখন, ওই খামের চিঠি বা তোমার ওই পোস্ট কার্ডে লেখা চিঠি, এই যে কতদিন আগে পেয়েছিলাম শেষবারের মতো, সেটা এখন আর মনে নেই। আমার সংগ্রহও মানে কিছু মানে চিঠি আছে, সেগুলো আমি আমার বড় ভাই যখন ইন্ডিয়াতে ছিলেন, আমি যখন এখানে, তখন পাকিস্তান আমলের, তখন আমি বড় ভাইকে যে চিঠিগুলো লিখতাম, সেই চিঠিগুলো অনেকগুলো পরে 71 সালে আমি যখন শরণার্থী হয়ে ভারতে যাই, তখন এই ভাইয়ের বাসায় ছিলাম, তার সংগ্রহে এই চিঠিগুলো ছিল। তিনি বলতেন, তুই যে কবি হবি এটা আমার ধারণা ছিল, সেই জন্য তোর চিঠিগুলো আমি সংরক্ষণ করেছি। তিনি আমাকে অনেকগুলো চিঠি দিয়েছিলেন, যার অনেকগুলো চিঠি আমার, যা আত্মজীবনীর যে বইটা আমার কণ্ঠস্বর, এই বইটার ভিতরে ছাপা হয়েছে সেই চিঠিগুলো অনেকগুলো, সেগুলো 64, 65, 66 এসব মানে সময়কার লেখা। তো আমার স্কুলে যখন আমি পড়ি, তখন আমাদের পোস্ট অফিস যে ছিল, পোস্ট অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দুপুরের দিকে ট্রেন আসতো, সেই ট্রেনে ওই ডাক পিয়ন গিয়ে সেই একটা ব্যাগ নিয়ে আসতো, চিঠি ভর্তি ব্যাগ, সেটা নিয়ে এসে এরা ওপেন করতো। দাদা, আমরা একটু আপনার কাছে ছোট্ট করে শুনে নিতে চেয়েছিলাম চিঠির সাহিত্য, সাহিত্যের চিঠির অবদান। খুব ছোট করে বলা যায় না, কিন্তু আপনি যদি 3 লাইনেও বলেন সেটাও জাস্টিফাইড হবে, যেহেতু আপনি লেখেন, আপনি কবি, আপনি বাংলাদেশে আপনি প্রধানতম কবি। তো আমরা খুব অল্প একটু ছুঁয়ে ছুঁয়ে গেলে সেটার নানান দোষ হবে, আমি একটু দোষ কাটানোর জন্য আপনার উপরে ছেড়ে দিয়েছি। আমি অনেকগুলো চিঠি, নজরুলের চিঠি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি, অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে এমন অনেক চিঠি আমরা রেখেছিলাম আমাদের এখানে অনেক, কিন্তু কোনোটাই পড়তে পারিনি, পড়ে উঠতে পারিনি, কারণ আমাদের কাছে যারা এসছেন আজকে। তোমার গোলাপ ফুল দেখে আমার মনে পড়ছে, আমার এক বান্ধবী যিনি বিদেশে থাকেন, তিনি আমাকে একবার একটা চিঠি পাঠালেন, সেই খামের ভিতরে আমি খোলার পরে একটা সুগন্ধ বেরোলো, সুগন্ধ পরে দেখলাম যে সুগন্ধের উৎস হচ্ছে 2টো গোলাপের পাপড়ি, একটা সাদা গোলাপের পাপড়ি, একটা লাল গোলাপের পাপড়ি। তো সেই চিঠির ভিতরে এই 2টো পাপড়ি তিনি আমার জন্য উপহার পাঠিয়েছিলেন। এই 2টো পাপড়ি ছিল, একটি ছিল কিটসের কবরের পাপড়ি, একটা লাল, আর শেলির কবর। ইটালিতে কিন্তু এই দুজনেরই কবর, দুইজন তারা খুব বন্ধু কবি ছিলেন এবং ইংরেজি সাহিত্যের মানে কালোজয়ী কবি তারা দুজনই। তো আমাকে তিনি এই 2টো পাপড়ি পাঠিয়েছেন, কিটসের কবরের ফুল থেকে সাদা, লাল এবং সাদা 2টো ফুল। তখন তাকে নিয়ে আমি একটা ছোট্ট উত্তর দিয়েছিলাম, 2টি গোলাপি তুমি দিয়ে বসে আছো, আমাকে তুমি কোন গোলাপটি দেবে? তো চিঠির গোলাপ দেখে আমার মনে পড়লো, অনেক চিঠি তো প্রেম, আমাদের প্রেমের
প্রেম প্রকাশের ক্ষেত্রে চিঠির একটা বড় ভূমিকা ছিল। আমরা রবীন্দ্রনাথকে সবচেয়ে বড় দৃষ্টান্ত হিসেবে এখানে উপস্থাপন করতে পারি, কারণ তাকে বাদ দিয়ে এই বিষয়টি ভাববার আর কোনো জায়গা নেই। তিনি এত চিঠি লিখেছেন, তার পত্র সাহিত্য মধ্যে তার সবচেয়ে বেশি চিঠি লিখেছেন তিনি তার ভ্রাতুষ কন্যা, ভাইয়ের কন্যা ইন্দিরা দেবীকে, যাকে তিনি প্রায় বন্ধুর মর্যাদায় সারা জীবন দেখেছেন। তো তিনি রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল, তিনি তার জীবনের এক পর্যায়ে লিখছেন যে রানু মুখার্জিকে রবীন্দ্রনাথ 247টি চিঠি লিখেছিলেন। এর অধিকাংশ শান্তিনিকেতনে সংরক্ষিত রয়েছে। তো রবীন্দ্রনাথ, তার সঙ্গে তার একটা অসম বয়সের হলেও তাদের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। নাহলে রবীন্দ্রনাথ এত চিঠি কেন লিখবেন? 247 এত চিঠি তিনি আর কাউকেই লেখেন নাই। ভাগ্যিস লিখেছিলেন, সে কারণে তো আমরা অন্তত চিঠিপত্রগুলো তো আমরা পাচ্ছি। এখন এটা যাই বলুক না কেন, প্রশান্ত কুমার পাল যাই বলুন না কেন, এটার যে সাহিত্য এবং সাহিত্য, রবীন্দ্রনাথের যে কোনো রচনার সাহিত্য মূল্য অপরিসীম, এবং চিঠির মধ্যে মানুষের অন্তরের সত্য আবেগটা বেশি ধরা পড়ে। রচনার মধ্যে আমরা অনেক সময় লুকানোর চেষ্টা করি, চিঠির মধ্যে কিন্তু প্রকাশ করার চেষ্টা করি। আমার চিঠিতে একটা পারপাস থাকে, তাই না? আমি কেন চিঠি লিখছি? চিঠির ভিতরে আমি নিজেকে প্রকাশ করি, আমি যে তোমাকে ভালোবাসি সেই কথাটা জানানোর চেষ্টা করি, বা আমার পক্ষে যে ভালোবাসা সম্ভব নয় লিখতে পারি। চিঠি ক্যান বি পজিটিভ, লেটার ক্যান বি পজিটিভ, চিঠিটা প্রেমের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। কিন্তু আমার অন্তরকে প্রকাশ করার জন্য চিঠি একটা বড় মাধ্যম, তাই না? যেমন যে গানটা শুরুতে বাজালে যে আকাশের ঠিকানায় চিঠি দিও, সে ধরে নিয়েছে যে সে আর নেই, তাই না? মনে করো আমি নেই, আমাকে কোথায় পাবে? আমি আকাশে মিশে গেছি। চিঠির জন্য অনেক কিছু লাগে। চিঠির জন্য কালি কলম, কাগজ, মন, সময়, অপেক্ষা সবকিছু লাগে। চিঠির জন্য একটা ঠিকানাও লাগে, এবং সেই ঠিকানাটা বন্ধু, সেই ঠিকানাটা কখনো কখনো আকাশ হয়। আকাশের ঠিকানায় চিঠি লেখার কথা আমাদের সকলেরই খুব প্রিয় একজন মানুষ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্রদা কিন্তু আমাদের আমাদের জেনারেশন, আমাদের অনেক সিনিয়র, কিন্তু উনি যখন যেই সময় এই গানটি বা এই কবিতা, প্রথমত তো কবিতা, তারপরে এটা গান হলো আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছো, ভালো আছি, ভালো থেকো। ঠিক এই কবিতাটা যার জন্য লেখা, যাকে উদ্দেশ্য করে লেখা, তাকে আমরা আজকে অনুরোধ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে একটু কানেক্ট হওয়ার জন্য। আমরা শেষ পর্যন্ত তার সঙ্গে যোগাযোগটি করতে পারিনি। তসলিমা নাসরিনের কথা বলছি, তিনি অনেক দিন ধরে বাইরে আছেন, নির্বাসিতা আছেন নানান কারণে, এবং তার মন বাংলাদেশে পড়ে আছে, সেটা তার প্রতি লেখা থেকে, অন্তত ফেসবুক স্ট্যাটাস দেখেও আমরা বুঝি। কিছুদিন আগেও তিনি তার জন্মদিনের একটা স্ট্যাটাস লিখতে গিয়ে তিনি লিখেছেন যে আচ্ছা ঠিক আছে, 60ই যদি শেষ হয়ে যায় তাহলে কেমন হয়। যাই হোক, সেই তসলিমা নাসরিন যিনি অনেক দিন ধরে দেশটাকে মিস করেন দূর দেশ থেকে, এবং যাকে উদ্দেশ্য করে এই গান বা এই কবিতা ভালো আছি ভালো থেকো, তার একটা চিঠি, সেই চিঠির একটা চলচ্চিত্রের রূপায়ণ আমরা একটুখানি দেখে নেব। আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকোনা, অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা। আমি ফিরব ভিড়ে, হট্টগোলে, খরায়, বন্যায়। অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লা ছুটের মাঠ। আমি ফিরব পূর্ণিমায় গান গাইতে, দোলনায় দুলতে, ছিপ ফেলতে বাঁশবনের পুকুরে। অপেক্ষা করো আফজাল হোসেন, খায়রুন্নেসা, অপেক্ষা করো ইদুলারা।
আমি ফিরবো, ফিরবো ভালোবাসতে, হাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে। অপেক্ষা করো মতিঝিল, শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা, আমি ফিরবো। আমরাও আজকে সারাদিন অপেক্ষা করেছিলাম যদি তসলিমা নাসরিন ফোনটা ধরতেন তাহলে অবশ্যই একটু অন্যরকম ভাবে হয়তো বা এই ফেব্রুয়ারিতে এই বইমেলায় এই 14ই ফেব্রুয়ারিতে তার ফেরা হতো। তারপরেও শুভেচ্ছা তসলিমা নাসরিন, এই আপনার এই অপেক্ষা যেন শেষ হয়, আপনি যেন আপনার দেশে, আপনার মতিঝিলে, আপনার আফজাল হোসেন, আপনার জয়দেবপুর চৌরাস্তা, সেগুলো যেন অন্তত দেখতে পারেন, নেত্রকোনায় গিয়ে যেন শ্বাস নিতে পারেন। চিঠির এই আক্ষেপ নিয়ে একটুখানি বিরতিতে যেতে হবে। চিঠি দিয়া প্রতিদিন, চিঠি দিয়া চিঠির সবকিছু নিয়ে আমরা আছি। বিরতির ওপারে আমরা তসলিমা নাসরিনের যে অপেক্ষা সেটার কথা শুনছিলাম, কিন্তু অনেকে যারা টিভি সেটের সামনে বসে আছেন, অনেকে আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি, একজনকে আমরা শুনলাম ওনার কথা শোনার জন্য অনেকে অপেক্ষা করছেন, যিনি চিঠি ঘর নিয়ে বসে আছেন। অনেক কি করেন, মানে এই চিঠি ঘরটা কি, কবে থেকে কি হলো একটু। ও আচ্ছা, প্রথম আসলে এই মাথায় আমার আইডিয়াটা আসে, আমি একদিন পার্কে বসেছিলাম, আমি একটা পুরানো চিঠি পাই, এটা তখন 1990 সালের রাত। ওটা পাওয়ার পর আমি পড়ার পর আমার ভিতরে একটা 1990 অনেক ছোট আপনি তখন? না, মানে আমি 1990 সালে চিঠিটা পাই। ও আচ্ছা আচ্ছা, পথে অনেক আগে, প্রায় আমি পাই এটা 3-4 বছর আগে। আচ্ছা, ওটা পাওয়ার পরে আমার পড়ার পর অন্যরকম ভিতরে বোধ তৈরি হয়। এরপর ওখানে কি ওটা ছিল বিভিন্ন মানুষের খোঁজ খবর, না কে কেমন আছে, বাবা মা ভাই বোন। একজন তার মায়ের উদ্দেশ্যে লিখছে, তার সবাই কেমন আছে, বাবা ভাই বোন এরা সবাই কেমন আছে। ওইটা পড়ার পর আমার একটা তৈরি হয়। তারপর আমি বাসায় যে আমার বাবা আর কি বিদেশে চাকরি করতো, আমার বাবা মাকে অনেক চিঠি লিখতো। এই ওটা আমি, এবং আমি ছোটবেলা যখন আমি একেবারেই 3-4 পড়ি, তখন আমিও লিখতাম, না বুঝেই লিখতাম, যা আসলে খুব শিশুসুলভ লেখাটা এরকম লিখতাম। কিন্তু ওই চিঠিগুলো আমাদের বাসায় পড়েই থাকে। এখন ওগুলা যখন ওই চিঠিটা পড়া আমার মাথায় কাজ করলাম, বাসায় যে ওই পুরোনো চিঠিগুলো মার কাছ থেকে নিয়ে পড়া শুরু করি ওই সময়তে, ওইটা পড়ার পর আমার ভিতরে একটা ইতিবাচক নেশা পরিণত হয়, যে এই ইতিবাচক নেশাটা আমি চাইলে সবার ভিতরে ছড়িয়ে যেতে পারি। সেই থেকে আসলে ইতিবাচক নেশাটা হলো আপনিও লিখতে, মানে মনে হচ্ছে যে এখনো বোধহয় লেখা যায়, এবং এটা আমি চাই, মানে আমার মনে প্রাণে চাইছি যে এটা সবাই লিখুক আর কি, জিনিসটা আর কি। এ থেকে আসলে শুরু করা 2016-তে আমরা যখন প্রথম শুরু করি, মানে তখন অনেকেই মানে বলে যে মানে 14 ফেব্রুয়ারি শুরু করে, ওটাতে এখন আমাদের কাছে অনেক মনে হয় যে শুধুমাত্র দুজনেই বন্দী, প্রেমিক প্রেমিকা। তো অনেকেই আমাদের দেখি একটু উপহাসই করে যে এখন কি আর কেউ ভাই চিঠি লেখে, এরকম এইটা কেউ তো চিঠি লেখে না। কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমরা হতাশ হব না। কিছুক্ষণ পর এক মা আসছে, ওনার ছেলে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ে, উনি বলছে বাবা আমি একটা চিঠি লিখতে পারি আমার সন্তানকে। তখন মানে আমি অনেক মানে আপনারা টিএসসি তে গিয়ে বসে গেছেন যে আচ্ছা চিঠির বাক্স, বন্ধুরা মিলে চিঠি ঘর, এখানে চিঠি ফেলুন এরকম। হ্যাঁ, তারপর মা এসে লিখলো একজনকে, যেমন এই যে বলতেছে যে এরকম যে আকাশের ঠিকানা, এরকম আমাদের একজন লিখছিল এরকম যে এরকম আকাশের ঠিকানা, এরকম আরেকটা চিঠি আছে এখানে, সে বাংলাদেশকে চিঠি লিখেছে, ভালো থেকো বাংলাদেশ। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে এরকম আজকে আমরা যখন করলাম, আজকে অনেক চিঠি আসছে, আব্বু আম্মুকে লিখছে, মাকে লিখছে, তার মৃত মায়ের উদ্দেশ্যে লিখছে, সে মাকে অনেক মিস করতেছে, কানাডা প্রবাসী ভাইকে লিখছে। তারপর আরেকটা চিঠি আছে যে ওই যে একটা বাচ্চা, সে লিখতে পারে না, সে শুধু বর্ণমালা লিখছে,
এটা যে প্রাপ্তি, এটা আসলে খুবই বলে বোঝানো যাবে না আর কি। আমি একদিন স্বপ্ন দেখি, যেমন আমি এই যে এখন প্রথমবার যখন আমরা আয়োজন করি, অনেক প্রকার ছিল, এত অল্প সময়ে চিঠি লেখা যায় না, আপনাকে টাইম দিলে হয়। তখন আমরা এবার যখন আয়োজন করি, আমরা চিন্তা করলাম, আমরা আমাদের যে বন্ধুরা মিলে যে পেজটা, এখানে আমরা নোটিশ দিয়েছিলাম যে এই যে একটা ঠিকানা দিয়েছিলাম ডাক বাক্সে, এই ঠিকানা আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চিঠি লিখতে পারবেন। আমাদের খুব, আমি চিন্তা করিনি যে একটা চিঠিও পৌঁছাবে না, কিন্তু খুব আশান্বিত আমি যে 3টা চিঠি পৌঁছেছে। ও বাবা, কি আনন্দ! 3টা চিঠি? হ্যাঁ, 3টা চিঠি, আমি একটাও আশা করিনি। এবং অনেক শিক্ষিত মানুষ এখন অভিযোগ, এখন কি আর পোস্ট অফিস পাওয়া যায়? কিন্তু আমি পোস্ট অফিসে খোঁজ খবর নিয়েছি, শান্তিনগর পোস্ট অফিস আছে, বনানী, যেগুলো এখন খুবই অল্প সময় চিঠি, ঢাকার ভিতরে মাত্র 60 টাকা দিলে একদিনই চিঠি পৌঁছে যায় ঢাকার ভিতরে। অনেক মানুষ এটা এখনো বিশ্বাস করে না, তার মানে চিঠি মানেই যে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হবে। ক্যাম্পেইনটার একটু দরকার আছে। আমি একটু আগে মানে আমাদের অফিসে একজন এসছেন, মানে গত 2 দিন ধরে আমাদের এই অনুষ্ঠান দেখে এসে নিজে নিয়ে এসছেন বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা একটি চিঠির কপি। সেই চিঠিটি আমি দেখাবো। বঙ্গবন্ধুর হাতে লেখা চিঠির একটা কপি নিয়ে এসে তিনি চাইছিলেন যার জন্য লেখা, যাকে নিয়ে লেখা, সেটা যেন আমরা একটু পড়ে শোনাই। আমরা দেখাবো, এটা আমরা ওখানে স্ক্যান করে রেখেছি। কিন্তু তার আগে একটু নির্মলেন্দু গুণ, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার প্রথম চিঠি লেখার অভিজ্ঞতা। ও আমার বিচিত্র রকমের অভিজ্ঞতা, এবং আমার অভিজ্ঞতা খুব সুখের অভিজ্ঞতা বলা যাবে না, তবে এখন এই মুহূর্তে এটা খুব হাসির বিষয়ে পরিণত হয়েছে। আমার মানে এসব চিন্তা করতে, বিষয়টি নিয়ে চিন্তা করতে মনে পড়ছিল যে যখন চিঠি লেখার পদ্ধতি আবিষ্কৃত হয়নি, আমরা যদি কালিদাসের মেঘদূত কাব্যটি পড়ি, এটা কিন্তু এক অর্থে একটা পত্র সাহিত্য না। সে মেঘকে তার প্রেমের বার্তা বাহন হিসেবে ব্যবহার করছে, তাই না? পরবর্তীকালে আমার মনে হয় যে শেরশাহর সময় বোধহয় ডাক বিভাগের ধারণাটি চালু হয়েছিল, এবং ঘোড়ার মাধ্যমে করা হতো। তো ওইসব সময় মানে চিঠিপত্র কিন্তু ইউরোপে তখন, যেমন 1600 কত খ্রিস্টাব্দ হবে, সপ্তদশ শতকে। আমি একটু টুইস্ট মানে এখানে আছে যে শেরশাহর সময় যেহেতু ঘোড়ার ডাকের প্রবর্তন, মানে ঘোড়ার মাধ্যমে ডাক পৌঁছে দেওয়ার, মানে চিঠি পৌঁছে দেওয়ার প্রবর্তন, পরে ঘোড়ার ডাককে এক কথায় প্রকাশ, সেটাকে বলে রেশা। তো ওটার সঙ্গে একটু শেরশাহর ব্যাপারটা আছে। রেশা ঘোড়ার ডাককে বলে, তা ঠিক। তবে ইংরেজদের হাত ধরেই এই আধুনিক মানে যে পোস্ট অফিস সিস্টেম, যেটা আর কি, যেটা ইংল্যান্ডে অনেক আগে হয়েছিল। আমরা জানি যে সপ্তদশ শতকের যে কবি যার কথা বললাম আমি, কিটস এবং শেলি, তারা তো খুব বন্ধু ছিল। এবং কিটস যখন যক্ষা রোগের আক্রান্ত হয়ে তিনি ইতালিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন ইউরোপে যক্ষা রোগের চিকিৎসার ব্যবস্থা তখন আবিষ্কৃত হয়নি। ফলে ইটালিতে তিনি একটা স্যানিটোরিয়ামে গিয়েছিলেন। তারপরে কিছুদিন পর তিনি যখন মারা যান, তখন এই দুঃখ সহ্য করতে না পেরে শেলি তাকে অনুসরণ করেন। তখন তিনি তাকে যে পত্র লিখেছিলেন, বা কিটস যে ফেনি ব্রাউন তার প্রেমিকাকে পত্র লিখেছিলেন, এমনকি কার্ল মার্কস যে তার জেনিকে নিয়ে পত্র লিখেছিলেন, এই ঐতিহাসিক পত্রগুলো তো আমাদের বিবেচনার সামনে রয়েছে, তাই না? সুতরাং রবীন্দ্রনাথের পত্র তো আরো পরের ব্যাপার, আরো অনেক আগে থেকে এখন আমার ব্যাপারটা বলি, আমি জীবনে প্রথম চিঠি লিখতাম কি, কবি হওয়ার জন্য আমার মাথার ভিতরে একটা পোকা ঢুকলো যে মানে কবি হতে হবে, এরকম একটা ধারণা। হ্যাঁ, তখন আমি ঢাকার বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা লিখে পাঠাতাম। হ্যাঁ, তখন আপনার বয়স কত? আমি তো 7-8 পড়ি আর কি সময়টায়। হ্যাঁ, কত বয়স হবে, 12-13 হতে হবে। তো লিখে পাঠাই, কিন্তু কোনো মানে ছাপা হয় না। একটা পত্রিকার সভ্য হলাম, সদস্য হলাম, মাসিক পত্রিকা রংধনু। সেই পত্রিকায় যখন আমার কবিতা ছাপাই হয় না, তখন একটা মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে খুব পুরনো কোনো কবির কবিতা আমার নিজের নামে পাঠিয়ে দেখি, সম্পাদককে একটু টেস্ট করি। তখন আমার বাড়িতে বেশ কিছু পত্রিকা ছিল, একটা লাইব্রেরির মতো ছিল। সেই লাইব্রেরির মধ্যে বসুমতী, তারপরে সৌরভ, এইসব মাসিক পত্রিকাগুলো থাকতো। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের এত বড়
ডিকশনারি, সেটাও সেখানে ছিল। তো আমি সেই পুরনো পত্রপত্রিকা ঘেটে একটা কবিতা আমার পছন্দ হলো, সেই কবিতাটি আমি লিখে পাঠিয়ে দিলাম এই রংধনু পত্রিকায়। রংধনু পত্রিকা যে এইবার নিশ্চয়ই আমার এই কবিতাটা ছাপা হবে, সেটা আমি বলছি আমার ছেলেবেলা বইতে সেটা আছে। তো আমি প্রতিদিনই দুপুরের টিফিনের সময় এই পোস্ট অফিসে চলে যেতাম। ট্রেন আসতো, ট্রেনে ডাকে জিনিসপত্র, চিঠি আসতো, পত্রপত্রিকা আসতো। আমি প্রতিদিনই দুপুরের টিফিনের সময় পোস্ট অফিসে চলে যেতাম। একদিন পোস্ট অফিসে গিয়ে আমার নামে আসা একটা পত্র পাই। খুব সম্ভব ওটাই ছিল আমার নামে আসা আমার জীবনের প্রথম পত্র। উত্তেজনা, আমার হাত কাঁপে। পত্রের লেখক ওই রংধনু পত্রিকার সম্পাদক জনাব মুসলিম উদ্দিন সাহেব স্বয়ং। পত্রটি পোস্ট কার্ডে লেখা। পত্রটি পাঠ করে আমি লজ্জায় মরে যাই। সম্পাদক সাহেব আমাকে যথাবিহিত আদর জানিয়ে লিখেছেন, আমি স্মৃতি থেকে যথাসম্ভব তুলে দিচ্ছি। স্নেহের নির্মলেন্দু, তুমি রংধনুতে ছাপার জন্য যে কবিতাটি পাঠিয়েছ তা মাইকেল মধুসূদন দত্তের কবিতা। তুমি নিজের লেখা কবিতা পাঠাও, অন্যের লেখা কবিতা আর পাঠাবে না। চিঠির নিচে সম্পাদক মুসলিম উদ্দিন সাহেবের স্বাক্ষর। আমি সম্পাদকের পাণ্ডিত্যে মুগ্ধ হই। এত পুরনো পত্রিকা ঘেটে কবিতাটি বের করলাম, আর সম্পাদক কিনা ঠিক ধরে ফেললেন। সম্পাদকের নিজের হাতে লেখা পত্র জীবনের শুরুতে খুব কম লেখকের ভাগ্যে জোটে। আমি সেদিক থেকে ভাগ্যবান বটে, কিন্তু ওই সৌভাগ্যের বিষয়টি মুখ বুঝে সহ্য করা ছাড়া কাউকে বলার উপায় ছিল না। সম্পাদকের পত্র পাওয়ার আনন্দটা পত্রের বিষয়বস্তুর কারণে একেবারে মাঠে মারা গেল। আমি পত্রটি লুকিয়ে ফেললাম। এই হচ্ছে আমার জীবনের প্রথম পত্র পাওয়ার অভিজ্ঞতা। পরে আমি আরো একটা পত্র পড়তে চাইবো, যেগুলো আমার জীবনের সঙ্গে অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। এবং এই যে আসলে মাঠে মারা যাবে যদি শোনো, ব্যাপার হচ্ছে জানো, পরে অনেকদিন পরে, মানে মুসলিম উদ্দিন সাহেব বেঁচে ছিলেন, এখন সম্প্রতি লোকান্তরিত হয়েছেন, কয়েক বছর আগে শুনেছি। হঠাৎ আমি শিশু একাডেমিতে গিয়েছিলাম, সেখানে বিপ্র দাস বন্ধু, আমার বন্ধু, সে পত্রিকাটা শিশু পত্রিকা সম্পাদক ছিল। ওখানে গিয়ে বসে আছি, তো আমি গিয়ে বসছি, তো এক ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন। তো বিপ্র দাস আমাকে বলল যে, নির্মল, তুমি কি ওনাকে চিনো? আমি বলছি, না, ওনাকে তো আমি কোথাও দেখি নাই। তো বিপ্র দাস আবার ওনাকে জিজ্ঞেস করেন, আপনি কি নির্মলকে চেনেন? তিনি হাসছেন। চিনেন এরকম ভাব আর কি। তারপরে বিপ্র দাস বলল, উনি হলেন রংধনু পত্রিকার সম্পাদক মুসলিম উদ্দিন সাহেব। আমি এত লজ্জা পেয়ে আর পায়ে হাত দিয়েছি, মাফ করে দিন। আমার মনে আছে, তিনি বললেন, তুমি যে মাইকেল মধুসূদনের কবিতা পাঠিয়েছিলে, মনে আছে? বঙ্গভাষা কবিতা। মাইকেল মধুসূদন যে এত বড় কবি, আর বঙ্গভাষা যে এত বিখ্যাত একটা কবিতা, এটা তখন আমার জানার বয়স হয়নি। আমি 7 পড়ি মনে হয় যদ্দূর। মানে নির্মলেন্দু গুণের প্রথম চিঠি পাওয়া এবং প্রথম চিঠি লেখা, এবং সেটার পেছনে যে ইতিহাসটি আছে, এরকম একটি বিনোদনের ইতিহাস নিয়ে যদি একটু বিরতিতে না যাই, তাহলে পুরোটাই মাঠে মারা যাবে। মাঠে মারা যেতে দেওয়া যাবে না। একটা ছোট্ট বিরতি। চিঠি দিয়া প্রতিদিন চিঠি দিয়া চিঠির সবকিছুতে আছেন নির্মলেন্দু গুণ এবং রাফি হাসান অনিক, যিনি চিঠি লেখার ব্যাপারে তরুণদেরকে উদ্বুদ্ধ করছেন। রাফির এই চিঠির ঘর থেকে একটা কোনো চিঠি আমরা শুনতে পারি? হ্যাঁ, খুব ছোট চিঠি পড়লে ভালো হয়, আমাদের জন্য হাতে সময় কম। এই চিঠিটা আজকেই লেখা হয়েছে এবং এটা আজকে আমরা পুরস্কারও দিয়েছি, মায়ের উদ্দেশ্যে লেখা। বাহ।
প্রিয় মা, কেমন আছেন মা? আজ দিয়ে 1 মাস 9 দিন দেখি না আপনাকে। দেখেন, আজ আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি ডাবিতে এসে গেছি, কিন্তু সেই আপনাকে এখানে এসে বেশি মিস করছি। আজ আপনার আমি অনেক পরিপক্ক হয়ে গেছে, তাই সে আবেগগুলো হারায়নি মা। গত বছরের কথা মনে পড়ছে আজ। প্রতি বছর ভালোবাসা দিবসে আপনাকে একটা গান শোনাতাম আমি, মনে আছে আপনার? বড় আশা করে এসেছি গো, কাঁধে ডেকে লও, ফিরায়ও নাও জননী। কাছে ডেকে নাও, হ্যাঁ। কাছে ডেকে লও, ফিরায়ও নাও জননী। খুব খারাপ লাগছে আজ মা। আমার জীবনের প্রতিটি ভালোবাসা দিবস, প্রতিটি বসন্ত, প্রতিটি ফাগুন সব আপনার জন্য, সবই আপনার জন্য। আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি মা। অনেক ভালো থাকবেন আপনি। আমার সব পূর্ণ কর্মফল আপনার জন্য। ইতি আপনার মেয়ে শাওন। বাহ, এই এটা তো ঠিক পত্র না, এটা তো পত্র রচনা, মানে সেটা ওদের জন্য সে লিখেছে, তাই না? তার মার সঙ্গে সে হয়তো মোবাইল ফোনে যোগাযোগ করে। এটা একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। তাও আমরা এই শাওনকে, মায়ের এই মেয়েকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অনেকে তো আসলে চিঠির এই ফর্মালিটিসটাও অনেকে জানে না। চিঠির একটা বুনন থাকে, একটা অন্যরকম ব্যাপার থাকে। আমি কবি নির্মলেন্দু গুণের কোনো ব্যক্তিগত, আমি আমার মানে বললাম না, আমার প্রচুর চিঠি, পোস্ট কার্ডে লেখা চিঠিও আমার সংগ্রহে রয়েছে, যেগুলো আমি লিখেছিলাম, আমার ভাই আমাকে ফেরত দিয়েছিল 71-এ। সেসব চিঠি অনেক চিঠি হারিয়ে গেছে, যেগুলো খুঁজে পাওয়া যায় না, সেটা নেই। তবে অনেক কিছু চিঠি আছে। এর মধ্যে আমার বাবা আমাকে যে চিঠি লিখতেন, আমার মনে হয় নেহেরু ইজ ভেরি নোন ফর রাইটিং মানে মোস্ট ইম্পর্টেন্ট লেটার্স টু ইন্দিরা গান্ধী, তাই না? ইন্দিরা গান্ধী লেটার্স টু এ ডটার, তাই না? সেইটার মধ্যে ভারতের ইতিহাস, ভূগোল, দর্শন, চিন্তা সবকিছু, রাজনীতির হয়েছে। বঙ্গবন্ধুও প্রচুর চিঠি লিখেছেন তার কন্যা এবং তার স্ত্রীকে, সেগুলো একটা ঐতিহাসিক রাজনৈতিক মূল্য আছে। রবীন্দ্রনাথের তো বলেছি। মাইকেল মধুসূদন দত্ত যে সমস্ত চিঠি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লিখছিলেন, তারপরে ওই যে বসাককে, তার বন্ধু বসাককে লিখতেন, তার স্ত্রীকে লিখেছেন, সেগুলোরও কিন্তু মানে একটা ঐতিহাসিক সাহিত্যিক মূল্য রয়েছে। তো আমার কাছে আমার বাবা যে চিঠিপত্র লিখতেন, সেগুলো আমার জীবনকে নিয়ে যারা পরবর্তীকালে গবেষণা করবে, আমি মনে করি করবে, কারণ আমার উপর 2 জনে পিএইচডি করেছে ইতিমধ্যে, তারা আমার জীবনের মানে খুব বেশি অংশ স্পর্শ করতে পারেনি, অসম্ভব প্রায়। হ্যাঁ। সুতরাং তারা যারা করবে, তারা আমার বাবার লেখা চিঠিগুলো সেখানে গুরুত্ব পাবে, কারণ বাবার লেখা চিঠির ভিতর দিয়ে আমার জীবন আবিষ্কৃত হয়েছে এই চিঠিতে। আপনি যদি বাবাকে এরকম আপনার বাবার লেখা চিঠি, হ্যাঁ, আমার বাবার লেখাটা চিঠি, বাবা একটা মানে পোস্ট কার্ডের মধ্যে লিখতেন, পোস্ট কার্ডের একটু সামান্য জায়গাও মানে ফাঁকা রাখতেন না। শুধু এই যে দাগটা ক্রস করার বাধা নিষেধ ছিল, যে এখানে ঠিকানা থাকবে, ওই জায়গার পর্যন্ত কোনো জায়গা ছিল না যে একটা অক্ষর বসানো যায়। এই চিঠি দেখে, এটা আমার বন্ধু আবুল হাসান আমার সেই চিঠিগুলোর পাঠক ছিল, দর্শক ছিল, তার একটা কবিতার মধ্যে আছে, আমার দুঃখের 1 ইঞ্চি জমিও আমি অনাবাদি রাখবো না। মানে সেটা আপনার বাবার চিঠি দেখেই তার ভিতরে লাইনটা আসছিল। আমার এই চিঠিগুলো বিভিন্ন পত্রপত্রিকায় বাবা লিখতেন, কারণ আমি কখন কোথায় আছি বাবা জানতেন না। ফলে একটা চিঠি লিখে দেন সংবাদে, ফটোকপি করে, বা না ফটোকপি ছিল না, একই রকম চিঠি তিনি বিভিন্ন পত্রিকা পাঠাতেন, সমকাল তার মানে নিজে হাতে লিখে অনেকগুলো কপি করার ব্যবস্থা ছিল না। তো তার মধ্যে একটা চিঠি আমি পড়তে চাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। এটা 5ই বৈশাখ শুক্রবার, এটা 1969 সালের। আমরা কিন্তু নির্মলেন্দু গুণের এই বাবার লেখা চিঠি, বাবার লেখা চিঠিটা শুনতেই বোধহয় চিঠি সবকিছু নিয়ে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা এর পার্টটুকু শেষ করব। আচ্ছা, আমি বলছি। বাবা লিখছেন, তোমার চিঠি না পাওয়াতে আমরা খুব চিন্তাযুক্ত আছি, তবে রাখে কৃষ্ণ মারেকে এই কথা ছাড়া তোমার উপর প্রয়োগ করার মতো অন্য কোনো কথা নাই। তোমার না আছে বিছানা, না আছে গায়ে দিবার চাদর, না আছে থাকিবার প্রয়োজনীয় আস্তানা। স্থায়ী আস্তানা যে তোমার কোথায়, এবং তোমাকে খুঁজিলে কোথায় পাওয়া যাইবে, এবং তোমার শরীর কেমন আছে, বাঁচিয়া আছো কিনা, এইসব শারীরিক কুশলাদি জানিতে হইলে কোন ঠিকানায় তাড়াতাড়ি জানা যাইবে, তাহারও কোনো নিশ্চয়তা নাই। তাই ভাবিয়ে দেখিলাম, তোমার মতো ছেলের জন্মদাতা বাস্তবিকে ধন্য। মনে হয় তুমি আমার মৃত্যুর কারণ হইবে, অথচ তোমাকে নিয়ে
সংসারের অনেক আশাই করিয়াছিলাম, শ্রী শ্রী ঠাকুর কেন যে তোমার উপর এত নিষ্ঠুর হইলেন তাহাই বুঝি না। ঢাকায় প্রবল ঝড় হইয়া গেল, ট্রানজিস্টারে খবর কত যে হত হইয়াছে তাহা এখনো সঠিক বলা যায় না। এমত অবস্থায় পত্র দিয়া তোমার কুশল জানানো উচিত ছিল। শ্রী শ্রী ঠাকুর তোমাকে কেমন রাখিয়াছেন জানি না, তবে তোমার চিন্তা করিয়া আমরা মৃত প্রায়। সংক্রান্তি মাস পহেলা চলিয়া গেল, তোমার চিঠি দেওয়ার কথা থাকিল, তুমি চিঠি দিলে না, বাড়িতেও আসিলে না। ঢাকায় থাকিয়া তুমি এমন কি মহৎ কাজ সাধন করিতেছ তাহাও বুঝিতেছি না। ঢাকা শহর তোমার বেলায় সর্বদাই বিপদগ্রস্ত, শুধু তাহাই ভাবিতেছি। এটি তোমার বাবা। বাবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। ঢাকা শহর সর্বদাই বিপদগ্রস্ত কিনা আমরা জানি না, এমন কি করিয়াছেন সেটার গুণ কিন্তু আমরা এখনই পাচ্ছি। কবি নির্মলেন্দু বাবা এখন বেঁচে থাকলে আমার সাফল্যে আনন্দ পুলকিত হতেন। অনেক অনেক তিনি ধন্যবাদ, অনেক ধন্যবাদ কবি নির্মলেন্দু গুণ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিউজ আওয়ার এক্সট্রা থেকে বিদায় নিচ্ছি। চিঠির সবকিছুর একেবারে শেষ অংশ থাকছে আমাদের পলিটিক্স প্লাস এই আয়োজনে, নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে।